আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা 2022 ও 23 সালে পরীক্ষাতে আছো তাদের জন্য আজকে এই স্পেশাল ক্লাসটি, কারণ আজকে আমরা চেষ্টা করব এই যে অধ্যায় 3 পদার্থের গঠন, এই অধ্যায়ের পুরো অধ্যায়টা রিভিশন দেওয়ার জন্য এবং তোমাদের পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে এবং ওই টপিকের উত্তরগুলো কিভাবে লিখলে তুমি সঠিক নাম্বার পাবা, A to Z আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ একটা ক্লাসেই এই পুরো অধ্যায়টা তোমার কমপ্লিট হয়ে যাবে। সো ক্লাসটা অবশ্যই বড় হবে, ধৈর্য নিয়ে বসে পড়ো এবং অবশ্যই একটা লাইক দিয়ে ক্লাসটা শুরু করে দাও। হ্যাঁ, তো দেখো আমি এখানে প্রত্যেকটা টপিক লিখে রাখছি, আমি একটা একটা করে ব্যাখ্যা দিব। চলো ব্যাখ্যা দেওয়া শুরু করি। তো প্রথমে আসো যে আমি বলতেছি যে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন কখনো আসে তো সেই আসার সম্ভাবনা আছে সব থেকে বেশি, সেটা হলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তাহলে কি আমি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করবো না? হ্যাঁ, তোমাকে তো স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা জানতেই হবে। তারপর এইখান থেকে প্রশ্ন যেটা আসে সেটা হলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস থেকে। এখন প্রশ্ন আসবে যে ভাই আমাদের সিলেবাসে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কী কী আছে? মনে রাখবা তোমাদের যে সিলেবাসটা আছে সেইখানে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস বলতে ধরে নাও এই যে কপার আছে, ক্রোমিয়াম আছে আর হলো কপার আছে, এই দুইটাই কিন্তু আছে তোমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এখন আমার প্রশ্ন হলো ডিরেক্টলি কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন যখন করা হবে সেই ক্ষেত্রে কিন্তু এরকম ক্রোমিয়ামও ডিরেক্ট দেওয়া থাকবে না, এখানে কিন্তু কপারও ডিরেক্ট দেওয়া থাকবে না। এমন হতে পারে তোমাকে এরকম একটা উদ্দীপকে দিয়ে রাখলো যে এক্স একটা মৌল যার এখানে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 24। তখন তোমাকে বুঝতে হবে, আমরা জানি কোন পর্যায় সারণীতে যাদের পারমাণবিক সংখ্যা 24 সেই মৌলটা আসলে কী হবে? সেই মৌলটা কিন্তু হবে কি? ক্রোমিয়াম হবে। আবার যদি তোমাকে এরকম দেওয়া থাকে যে ওয়াই একটা মৌল যার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে হলো 29, তখন ওয়াই মৌলটা কী হবে? তখন ওয়াই মৌলটা কিন্তু কী হবে? অবশ্যই কিন্তু কপার হবে। ঠিক আছে, এরকম কিন্তু তোমাকে ডিরেক্টলি দেওয়া থাকবে না যে ওইটা ক্রোমিয়াম ওইটা কপার, তোমাকে কিন্তু পারমাণবিক সংখ্যা মনে রেখে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে হবে। বুঝছো? আমি ধরে নিয়েছি তোমরা এরকমভাবে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবা। এখন কথা হলো তাদের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম হচ্ছে এটা তুমি বিশ্লেষণ করবা কিভাবে? স্যারকে কিভাবে বুঝাবা যে স্যার এটা ব্যতিক্রম হচ্ছে, এটার জন্য এই ব্যাখ্যা আমাকে ফুল মার্ক আপনি দেন, তাই না? তো সেই ব্যাখ্যাটা কি সেটা দিয়ে আসি। তো প্রথমে আমি এই ক্রোমিয়ামেরটা দিই। দেখো ক্রোমিয়াম কত? 24। আমরা যদি এর আবহাওয়া নীতি অনুযায়ী তাদের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা একটু করার চেষ্টা করি, তারপরে আমরা ব্যতিক্রমটা কেন হচ্ছে সেটা ব্যাখ্যা করতে পারবো। দেখো 1s2 2s2 2p6, আমার 10টা চলে গেছে। তারপর 3s2 3p6, এরপর আছে 3d, তারপর আছে হলো 4s। আমরা জানি 3d এবং 4s এর ভেতর থেকে কিন্তু 4s এ আগে ইলেকট্রন যায়। কেন আগে ইলেকট্রন যাচ্ছে? আমরা জানি আবহাওয়া নীতি যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যেখানে n+l এর মানটা কম সেখানে কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করে। তো দেখো এই 3d, এই প্রশ্নের উত্তরও তোমরা জেনে যাও, 3d এবং 4s এইখান থেকে আমরা যদি n+l এর মানটা হিসাব করি, n+l আমরা কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা এগুলো আলোচনা করে আসছি। তো nটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এদের প্রধান কোয়ান্টাম সংখ্যা কত? 3 প্লাস এলটা কি সহকারী কোয়ান্টাম সংখ্যা? আমরা কিন্তু জানি এল এর মান এখানে লিখি, এল ইকুয়াল টু 0 1 2 3, 0 হইলে এস, 1 হইলে পি, 2 হইলে ডি, 3 হইলে এফ, এরকম করে কিন্তু চলতেই থাকে। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এগুলো ব্যাখ্যা করছি, চাইলে দেখে নিতে পারো। যেহেতু তোমাদের রিভিশন ক্লাস চলতেছে আমি অত ডিটেলসে যাব না। তাহলে এখানে দেখো ডি আছে, তাহলে ডি হইলে কত হবে? 2, তাহলে 3 আর 2 এ 5। আবার এখানে তুমি হিসাব করে দেখো ভাই, এখানে আছে কত? 4 প্লাস এস, এস এর জন্য কত? 0 4। তাহলে দেখো এই 3d এবং 4s এর ভেতর থেকে কিন্তু এই 4s এ আগে ইলেকট্রনটা যাবে, কারণ এখানে n+l এর মান কম অর্থাৎ 4, এখানে কিন্তু 5, এই জন্য আগে ইলেকট্রন কোথায় যায়? 4s এ যায়। তো অত ডিটেলসে আমি যাচ্ছি না, তাও দেখালাম তোমাদের। ঠিক আছে, কেন দেখাচ্ছি এটার কারণ আছে। তো সেই হিসেবে দেখো আমাদের এই পর্যন্ত অলরেডি 18টা ইলেকট্রন চলে গেছে। তো 2টা ইলেকট্রন গেছে এইখানে, আরও কয়টা বাদ আছে? 20 হয়ে গেছে, আরও বাদ আছে 4টা, সেই 4টা গেছে এইখানে। এটা হলো এই ক্রোমিয়ামের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। অ্যান্ড দেখা যাচ্ছে কি যে এই ক্রোমিয়াম এই স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা দেয় না, কি দেয়? একটু ব্যতিক্রম দেয়। অ্যান্ড কেন ব্যতিক্রম দেয় সবসময় মনে রাখবা, আমরা জানি যে পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল। যখন তুমি বড় ক্লাসে উঠবা তখন আর একটা জিনিস সম্পর্কে জানতে পারবা, আমি অত ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে, আর একটা অবস্থায় স্থিতিশীল হয়, ওগুলো বললে তোমাদের মাথা ঘুরবে। ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো এখন আমি কি বললাম? পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল। যেমন এসে যদি 2টা থাকে, পিতে যদি 6টা থাকে, ডিতে যদি 10টা থাকে, এফে যদি 14টা থাকে, এই যে পরিপূর্ণ অরবিটালগুলো
অধিক স্থিতিশীল। এর যদি অর্ধেক হয়, এসে হলো একটা, পিতে 6টার অর্ধেক 3, ডিতে 5টা, এফে 7টা। এই অবস্থাগুলোতে মৌলগুলো অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তো কপার যখন স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা করলো তখন দেখা যাচ্ছে কি এই 3Dতে 4টা ইলেকট্রন আছে, 4s-এ 2টা ইলেকট্রন আছে। তখন এই 3D বলতেছে ভাই 4s তুমি আমাকে একটা ইলেকট্রন দাও না কেন ভাই, তাহলে আমি স্থিতিশীল হয়ে যাব। ঠিক আছে, কী করছে, আমাকে একটা ইলেকট্রন দাও, আমি স্থিতিশীল হয়ে যাব। তো এটা কিন্তু ভুল ইলেকট্রন বিন্যাস না, এটা স্থিতিশীলতা অনুযায়ী একটু কম স্থিতিশীল। তখন যেহেতু 3Dটা বলতেছে আমাকে একটা ইলেকট্রন দাও, আমি স্থিতিশীল হব, তখন ইলেকট্রন বিন্যাসটা কেমন হয় দেখো, কপার 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এই যে দেখো, এই 4s থেকে একটা ইলেকট্রন এই 3dতে দিয়ে দেয়, তখন এই 3d হয়ে যায় 5, এই 4s হয়ে যায় 1। কেন এরকম হলো আমরা একটু আগে কি বলছি দেখো, পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল। সেই হিসেবে এই যে দেখো, এই যে এটা ডিতে কিন্তু 5টা হয়ে গেল, সেটা কি হয়েছে দেখো তো, অর্ধপরিপূর্ণ না ভাইয়া? এই জন্যই কিন্তু এই অর্ধপরিপূর্ণ অরবিটাল হওয়ার জন্যই কিন্তু আসলে এক্স্যাক্টলি এই ক্রোমিয়ামটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়। ঠিক আছে, আশা করতে বিষয়টা বুঝতে পারছো। তুমি ব্যাখ্যা দেবা কীভাবে? তুমি বলবা যে উপযুক্ত মৌল যখন উদ্দীপকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে মৌলটা কি, দুইটার ব্যাখ্যা একই রকম। বলবা যে উপযুক্ত মৌলটি ক্রোমিয়াম বা কপার যেটাই হোক না কেন বললা, তারপরে বলবা যে এর ইলেকট্রন বিন্যাসটা এরকম, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস দেখাবা। তারপর তুমি নিচে বলবা এটা এরকম ইলেকট্রন বিন্যাস দেয় না, কারণ আমরা জানি পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল। সেই হিসেবে এই অর্ধপরিপূর্ণ অরবিটাল করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3dতে যায় এবং 5 হয়ে যায় সেটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, একেবারে কিন্তু অ্যাকুরেট এটা ভুল না, এই দুইটার ভেতর থেকে স্থিতিশীলতার দিক দিয়ে এটার বেশি সঠিক। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এটা চলে গেল আমাদের কার ক্রোমিয়ামের হলো চলে গেল ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এবার যদি তুমি আসো কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসটা যদি লক্ষ্য করো, কপার কত 29। আমি আবার বলতেছি কপার কিন্তু ডিরেক্ট থাকবে না, তোমাকে এখান থেকে এক্স ওয়াই জেড দিয়ে তাদের পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, সেইখান থেকে তোমাকে বার করতে হবে। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, 2, 39, এটা হলো কিন্তু স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। কিন্তু দেখা গেছে কি এই কপারটা ওই স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস দিচ্ছে না আবহাওয়া নীতি অনুযায়ী। কেন দিচ্ছে না? ওই যে সেম কেস আমরা কি বলছি যে পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল। তো দেখো ডিতে এখানে আছে 9টা, কারণ কথা হলো কি ভাই হচ্ছে কয়টা সে নিতে পারবে। মনে রাখবা ইলেকট্রন কিন্তু একটাই দেওয়া নেওয়া হয়, 2টা 3টা এরকম কিন্তু ইলেকট্রন দেওয়া নেওয়া হচ্ছে না, বুঝছো? তো সেই হিসেবে যেটা হয় এই আবারও বলতেছে 4s থেকে যে ভাই আমাকে 3d বলতেছে ভাই আমাকে একটা ইলেকট্রন দাও না কেন, তাহলে আমি পরিপূর্ণ হয়ে যাব, তুমিও অর্ধপরিপূর্ণ হয়ে যাবা, তো তুমিও স্থিতিশীল হও আমিও স্থিতিশীল হই। ওই জন্য যেটা হয় এই 4s থেকে কিন্তু একটা ইলেকট্রন 3dতে যায়। কেন যাচ্ছে? সেম ব্যাখ্যা, মানে পরিপূর্ণ অরবিটাল হওয়ার জন্য, কারণ সে স্থিতিশীল বেশি হবে। তখন দেখা গেছে কি এই ইলেকট্রন বিন্যাসটা দিচ্ছে না, ইলেকট্রন বিন্যাস দেয় কোনটা? কপার, এটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d and 4s। কি হলো এই যে 4s যে 2টা ইলেকট্রন আছে এখান থেকে একটা ইলেকট্রন চলে যায় 3dতে, তাহলে ডিতে ছিল 9টা ইলেকট্রন হয়ে যাচ্ছে কয়টা? 10টা। 4s ছিল 2টা, যেহেতু একটা দিয়ে দিলে হয়ে গেল কি একটা। তো দেখো এই দুইটার ভেতর থেকে স্থিতিশীলতার দিক দিয়ে এটা বেশি সঠিক, তার মানে সেই জন্য আমরা কিন্তু বলতেছি যে কপারটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়। বুঝতে পারছি? তো এখন দেখো যদি কখনো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস থেকে তোমাদের সিলেবাসে প্রশ্ন হয়, হয় তুমি কপার পাবা না হয় তুমি ক্রোমিয়াম পাবা, এই দুটোর মধ্যে একটা তুমি পাবা। ঠিক আছে, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখন আসো দেখবা যে আরেকটা সময় তোমাদের একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস না, তবে তোমরা অনেক সময় মনে করো এটাও হয়তো বা ব্যতিক্রম, সেটাও একটু দেখে দেয়। সেটা হলো কি এই যে পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই পর্যন্ত কিন্তু আমার 18টা ইলেকট্রন চলে গেছে। ইলেকট্রন বাদ আছে আরও একটা, কারণ পটাশিয়াম তো 19, আর এই পাশে আছে 3d, এই পাশে আছে 4s। তোমাকে একটু আগে দেখাচ্ছি যে 3d এবং 4s এর ভিতর থেকে আবহাওয়া নীতি অনুযায়ী বা n+l এর নীতি অনুযায়ী এখানে কিন্তু আগে ইলেকট্রন যায়, কারণ এখানে n+l এর মানটা কম 4s এ, এই জন্য কিন্তু একটা ইলেকট্রন 3dতে না গিয়ে 4s এ যায়, এরকম একটা হয়ে যায়। এই 3dটা কিন্তু দেওয়া হয় না, আমরা দেই না, এরকম কিন্তু লিখি, অর্থাৎ এরকম 4s লিখি। তো
তো অনেক সময় তোমরা মনে করো যে পটাশিয়ামও হয়তো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়, কিন্তু বিষয়টা মোটেও এমন না, এটা স্বাভাবিকই দিচ্ছে। ঠিক আছে, তো এটাও যদি আসে এটাও একটু ব্যাখ্যা করার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস থেকে এই ক্রোমিয়াম এবং কপার এই দুইটাই আসবে, সাথে তোমাকে এটাও দেখে দিলাম। আশা করতেছি এইখান থেকে আর প্রশ্ন আসার কোনো চান্স নাই, যদি আসে তাহলে এইখান থেকে আসবে। ক্লিয়ার? চলো ক্লিয়ার, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা পরের টপিকে যাবো, এটা একটু মিশে দেই। তো ক্লাসটা এখন যদি তোমাদের ভালো লাগে বুঝছো, একটু কমেন্ট করো, আর হাসিব ভাইকে একটু ধন্যবাদ জানাইও। হ্যাঁ, ভালো লাগবে আমার। আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করিও। হ্যাঁ, এখন আসো এবার যোজনী ও যোজ্যতা ইলেকট্রন থেকে তোমাদের প্রশ্ন আসে। কেমন আসে? তুমি দেখবা যে কিছু মৌল আছে যারা কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ঠিক আছে, এই কিছু কিছু মৌলে তোমার একটা মৌল দিয়ে রাখবে, বলবে যে এই মৌলের যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তুমি ব্যাখ্যা করো, বা বলতে পারে এই মৌলের যোজনীটা তুমি ব্যাখ্যা করো। তো আমি যতদূর তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম, সেই ক্ষেত্রে দেখা গেছে কি তোমাদের একটা প্রশ্ন খুব বারবার ঘুরে আসে এই যোজনী থেকে। সেটা হলো কি যে আয়রন আছে না, Fe26, এই আয়রন যে আসলে পরিবর্তনশীল যোজনীটা আছে এটা তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে বলে, আমি যতদূর দেখলাম। তো প্রশ্ন যদি আসে কখনো, তো এইখান থেকেই আসতে পারে। কথা তুমি কিন্তু জানো আয়রনের যোজনী 3ও হয়, 2ও হয়, দুইটাই হয়, কিন্তু কখন এবং কিভাবে এদের পরিবর্তনশীল যোজনী হচ্ছে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এটা দুভাবে ব্যাখ্যা করা যায়, যখন তোমরা একটু উপরে ক্লাসে উঠবা এটার আরও ডিটেলসে জানতে পারবা, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী আমি বুঝাচ্ছি। ঠিক আছে, তারপরে তো কিন্তু এটা নিয়ে ক্লাস আপলোড দিছি আমি। তো এখন আসলে তোমাকে ডিরেক্টলি কিন্তু এরকম আয়রন দেওয়া থাকবে না। ওই যে বললাম তোমাকে যে কোনো একটা এরকম উদ্দীপক দেওয়া থাকবে, বলবে যে এক্স একটা মৌল যার পারমাণবিক সংখ্যা হলো 26, এই মৌলটা যে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে তুমি ব্যাখ্যা করো, বা বলতে পারে এই মৌলটার যোজনী তুমি ব্যাখ্যা করো। এখন কথা হলো কি, তোমাকে কিন্তু আমি সেজন্য বলতেছি যে এক পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর দুটোই তোমাকে মনে রাখতে হবে, তাছাড়া তোমার বিপদ। ঠিক আছে, এখন পর্যন্ত যারা মুখস্থ করা নাই একদম ব্রেনের মধ্যে ইনস্টল দিয়ে দাও, মুখস্থ করে নাও। ঠিক আছে, তো চলো আমরা ব্যাখ্যা করি। এরকম থাকবে, তো প্রথমেই তুমি বলবা যে এক্স মৌলটা হলো আয়রন। কেন আয়রন? কারণ তাতে কি দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 26, এরকম 26 হয়ে গেছে, তার মানে মৌলটা আয়রন। কথা হলো কি এই মৌলটার যোজনী 2ও হয় 3ও হয়, কখন 2 হয় কখন 3 হয় সেটা আমরা একটু ব্যাখ্যা করি। তো আমি যদি একটু নিচে লিখে নিই তাহলে ব্যাখ্যা করতে সহজ হবে। ধরে নাও তোমার কাছে আছে কি Fe26, তুমি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস করো আগে, সবার আগে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস নিয়ে কিন্তু আমি ক্লাস আপলোড দিছি, ক্লাস লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, দিয়ে দেখে নিবা। 2p6, 3s2, 3p6, 3d, 4s। তো জানো এই পর্যন্ত 18টা চলে গেছে, 2 4 10 18 20, এখানে 26। এইখানেও এই ব্যাখ্যাটা দিয়েই ব্যাখ্যা দেবো আমরা, জাস্ট একটু মনে রাখো। তো এটা হলো কি আমাদের আয়রনের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে, বুঝছো? এখন কথা হলো কি, দেখো আমি কিন্তু জানি আয়রন একটা ধাতু। আয়রনটা কি? একটা কিন্তু ধাতু, এটা কিন্তু অবস্থান্তর ধাতু। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আবারও বলতেছি তোমরা ছোটো এখনও এসএসসিতে আছো, যখন তোমরা বড় ক্লাসে উঠবা জানতে পারবা। তো আমি ধরে নিচ্ছি আয়রন একটা ধাতু। তোমরা কিন্তু জানো যে ধাতুগুলো সাধারণত আয়নিক বন্ধনে অংশগ্রহণ করে। কি বন্ধন? আয়নিক বন্ধন। এর আগের ক্লাসে আমরা দেখাইছি যে ধাতু এবং অধাতু মিলে সাধারণত আয়নিক বন্ধন তৈরি করে। তো আয়নিক বন্ধন যখন সে তৈরি করে সেক্ষেত্রে কিন্তু দেখো সে আয়নিক বন্ধন একটা কিন্তু সাথে ইলেকট্রন আদান প্রদান হয়। তো ধাতুগুলো সাধারণত ইলেকট্রন ছেড়ে দেয়, বা অর্থাৎ ইলেকট্রন দান করে, আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে। তো এ যদি ধাতু হয়ে থাকে আর এই যদি আয়নিক বন্ধনে অংশগ্রহণ করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তাকে কী করতে হবে? ইলেকট্রন ছাড়তে হবে। এখন কথা হলো কি, ইলেকট্রন ছাড়ে কোথা থেকে, তাই না? ইলেকট্রন কিন্তু ছাড়ে তাদের সর্বশেষ কক্ষপথ থেকে। মাথার ভিতরে একটু মনে রাখো, এটা কিন্তু অনেকে আমরা ভুল করি। সেই ভুলটা কি আমি একটু এখানে দেখে দিচ্ছি। দেখো আমি আবার আয়রন ইলেকট্রন বিন্যাসটা করতেছি। 1s2, 2s2, 2p6 ইলেকট্রন বিন্যাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এবারে 3d এবং 4s, বিষয়টা লক্ষ্য করো। এই পর্যন্ত তোমার 18টা ইলেকট্রন চলে গেছে, বুঝছো? এখন 18, এই যে 19 20 নাম্বার ইলেকট্রন কিন্তু এই 4s এ প্রবেশ করছে, আর বাদ বাকি অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনগুলো কিন্তু এই 3d তে প্রবেশ করছে। এই 3d তে কি আছে? এই 3d তে আছে তোমার সর্বশেষ ইলেকট্রন। সর্বশেষ ইলেকট্রন কিন্তু আছে কোথায়? 3d তে।
এখন কথা হলো কি, যখন ইলেকট্রন বের হবে বা যখন কোনো একটা পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয়, সেটা কোথা থেকে ছেড়ে দেয়? সে কিন্তু ছেড়ে তাদের সর্বশেষ কক্ষপথ থেকে। এখন দেখো 3D এবং 4s এর ভেতর থেকে সর্বশেষ কক্ষপথ কোনটা? সর্বশেষ কক্ষপথ কিন্তু 4s। এই জন্য কিন্তু সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা সরে যাবে, বুঝছো? এখন কেন সরে যাচ্ছে, কয়টা সরে যাবে, সেটাও আমি বুঝাচ্ছি। এখন চিন্তা করো ভাইয়া, সে 2টা ইলেকট্রন ছেড়ে দিবে প্রথম। কেন? কারণ তাদের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। আবার বুঝাচ্ছি, তাদের কখনোই যখন ইলেকট্রন ছাড়বে, কখনোই কিন্তু এটা বলা নাই তাদের সর্বশেষ ইলেকট্রনটা ছাড়বে না, সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন যাবে। তাহলে সর্বশেষ কক্ষপথ কিন্তু 4s, এই জন্য 4s থেকে ইলেকট্রনটা চলে যাবে। বাট সর্বশেষ ইলেকট্রন কিন্তু 3Dতে আছে, সর্বশেষ ইলেকট্রন কিন্তু যাচ্ছে না প্রথমে। ঠিক আছে, বুঝাতে পারছি? আশা করতেছি বুঝতে পারছো। তার মানে ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন আবহ নীতি অনুযায়ী প্রবেশ করে, অর্থাৎ সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, বা যখন ইলেকট্রনটা বের হয়ে যায় তখন তাদের সর্বশেষ কক্ষপথ থেকে বের হয়ে যায়। তো দেখো, প্রথমে দেখতেছি আমরা তাদের এই আয়রনের সর্বশেষ কক্ষপথ, এই যে 4s, এই 4s এ আমার 2টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। এই জন্য কী করে, সে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়। কী করে? 2টা ইলেকট্রন ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার ফলে দেখা যাচ্ছে কি 4s থেকে 2টা ইলেকট্রন চলে গেল, তাহলে 4s 0 হয়ে যাচ্ছে, তার মানে 0 দেওয়ার দরকার নাই। তাহলে 4s থেকে 2টা ইলেকট্রন চলে গেল। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখতেছি, এরকম দেখতেছি 2+ দেই। 2+ মানে কি বোঝাচ্ছি? আয়রন 2টা ইলেকট্রন ছেড়ে দিছে। কোথা থেকে ছাড়ছে? তাদের সর্বশেষ কক্ষপথ থেকে ছাড়ছে। কেন ছাড়ছে? তাদের আয়নিক বন্ধন অংশন করছে। এখন এই যখন এই 2টা ইলেকট্রন ছেড়ে দিল, এই অবস্থাতে এদের যোজনী হয়, যোজনী হয় হলো 2। ঠিক আছে, এখন কথা হলো কি, এটা 3 যোজনী কেন প্রদর্শন করবে? আমরা কিন্তু জানি, যখন তোমরা একটু বড় ক্লাসে উঠবা তখন দেখবা যে এই আয়রনটা একটা হলো অবস্থান্তর মৌল, আর অবস্থান্তর মৌলগুলো একটা আছে হলো কি, যে পরিবর্তনশীল যোজনী জারণ মান প্রদর্শন করে। ঠিক আছে, তো অত ডিটেলসে আমি যাচ্ছি না। আর আমি আবার বলতেছি, এটা যেহেতু একটা প্রস্তুতিমূলক ক্লাস হচ্ছে, আমি কিন্তু তোমাদের প্রস্তুতিটা কিভাবে ভালো করবা এইভাবের জন্য ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তাছাড়া তো এটা নিয়ে তো আলাদা আলাদাভাবে ক্লাস আপলোড দেওয়া আছে আমাদের চ্যানেলে। তো এই অবস্থায় যোজনী হলো 2। এখন চিন্তা করো, আয়রন এই অবস্থাতেই শান্ত থাকতেছে না। আয়রন বলতেছে না, আমি এরকম কেন থাকবো, আমাকে তো আর একটা কিছু করতে হবে। কেন করতে হবে? দেখো 2+ কিন্তু আছে, তো 2+ ইলেকট্রন বিন্যাসটা এখানে তুমি করে নাও। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6। এটা হলো কিন্তু আমাদের 2+ এর ইলেকট্রন বিন্যাস। কিন্তু দেখা গেছে কি, ইলেকট্রন যখন এরকম হয়ে গেল, আমি কি বলছি যে একটা মৌল কিন্তু চায়, যে একটা পরমাণু কিন্তু চায় যে সেই স্থিতিশীল হবে। স্থিতিশীল কখন হয়? পরিপূর্ণ বা অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল। এই কথাটা বারবার ঘুরে আসতেছে, কারণ এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে দেখো, ইলেকট্রন এখানে 6টা আছে। তো যখন আয়রন 2টা ইলেকট্রন ছেড়ে দিছিল, তখন দেখতেছে আমি যদি আর একটা ইলেকট্রন কোনোভাবে ছাড়তে পারি, তাহলে কিন্তু আমি হয়ে যাবে কি, অর্ধপরিপূর্ণ, মানে স্টেবিলিটি হয়ে যাচ্ছে। এই জন্য কী করে, আয়রন তার সর্বশেষ কক্ষপথ থেকে, এখন এগুলোর ভিতরে তো সর্বশেষ কক্ষপথ কোনটা? এই যে 3d, ঠিক না? তাদের সর্বশেষ কক্ষপথ থেকে সেই ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। এই জন্য কী করে, এইখান থেকে আর একটা ইলেকট্রন সে ছেড়ে দেয়। ফলে এখানে হয়ে যাচ্ছে কয়টা? 5টা। এখানে হয়ে যাচ্ছে কি 2+ ছিল, তার মানে আর একটা ইলেকট্রন ছাড়ছে, এখানে হয়ে যাচ্ছে কি 3+। তো এই 3+ জানি কিন্তু প্লাস 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 এরকমও থাকতে পারে, এটা যেন আবার ঘাবড়ায় যায় না। হ্যাঁ, তো এই অবস্থা তো হয়ে গেল। তো দেখো, এই অবস্থাতে সেই ইলেকট্রন ছাড়ছে কয়টা বলো তো? যে 3+, মানে 3টা ইলেকট্রন ছাড়ছে। আর এই অবস্থাতে এর যোজনী কত? যোজনী 3। বুঝছো? এই অবস্থায় 2টা ইলেকট্রন ছাড়ছে, এর যোজনী 2। এই অবস্থায় 3টা ইলেকট্রন ছাড়ছে, এর যোজনী 3। এখন কথা হলো কি, তুমি ব্যাখ্যাটা কীভাবে দিবা? প্রথমেই তোমার যে অজানা মৌলটা থাকবে, সেই অজানা মৌলকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর তুমি বলবা যে এক্স মৌল বা ওয়াই মৌল যেটাই হোক না, সেটা হলো আয়রন। আর আমরা জানি আয়রন একটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, অর্থাৎ এর যোজনী 2ও হয়, এর যোজনী 3ও হয়। কখন 2 হচ্ছে? আমরা জানি যে তাদের সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন যখন সে 2টা ছেড়ে দিচ্ছে, আয়নিক বন্ধন অংশন করার কারণে সে 2টা ইলেকট্রন ছাড়তেছে, আর এই অবস্থাতে তার যোজনী হচ্ছে 2। তারপরে আমি দেখতেছি আমরা জানি যে প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা মৌল চায় তারা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করতে। এই জন্য যেহেতু তাদের 6টা ছিল, আর একটা ইলেকট্রন ছেড়ে দেয়, টোটাল 3টা ইলেকট্রন ছাড়ার পরে সে অর্ধপরিপূর্ণ হয়ে যাচ্ছে ডিটা, অর্থাৎ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করতেছে। আর এই অবস্থাতে তাদের যোজনী হচ্ছে কত? 3। কেউ যদি এইভাবে ব্যাখ্যাটা দেয়, ইনশাল্লাহ অবশ্যই সে সঠিক নাম্বারই পাবে। স্যার কখনোই, স্যারের সাথে তো তোমার শত্রুতা নাই না, অবশ্যই স্যার তোমাকে নাম্বার দেবে। তার মানে এটা চলে গেল কি, আমাদের যোজনীর নির্ণয়ের এটা যেটা ছিল এটাও চলে গেল। এবার আসো যে যোজ্যতা ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রনটা খুব সহজ, আমি এটা বুঝে দিচ্ছি। এটা নিয়ে তো ক্লাস আপলোড দেওয়া আছে,
যেহেতু প্রস্তুতির ক্লাস আমি জাস্ট একটা দিয়ে বুঝে দিচ্ছি। যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কিন্তু তোমরা এক মনে করো, কিন্তু বিষয়টা কখনোই এক জিনিস নয়। কেন এক জিনিস নয় চলো ব্যাখ্যা করি। ধরে নাও তোমার কাছে একটা ক্লোরিন আছে, আমি আবার বলতেছি ডিরেক্ট ক্লোরিন থাকবে না, এগুলো এক্স ওয়াই জেড দিয়ে অজানা মৌল থাকবে, সেখান থেকে তোমাকে এদের হলো পারমাণবিক সংখ্যা দেখে নির্ণয় করতে হবে, বুঝছো? তো এটা যদি থাকে, তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা করো 1s2 2s2 2p6 10টা চলে গেছে 3s2 3p কয়টা হবে 5। এটা হলো কি আমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখন কথা হলো কি যোজ্যতা ইলেকট্রনটা কি, তোমাকে আগে বুঝতে হবে যোজ্যতা বিষয়টা কি। যোজ্যতা বিষয়টা বলতে বোঝানো হচ্ছে তাদের সর্বশেষ যে কক্ষপথটা আছে তাকে আমরা যোজ্যতা স্তর বলি বা যোজ্যতা কক্ষপথ বলি, ঠিক আছে? অর্থাৎ এই যে দেখো এই যে ইলেকট্রন বিন্যাসটা আমরা করছি, এইখান থেকে দেখতেছি কি সর্বশেষ কক্ষপথ কোনটা, সর্বশেষ কক্ষপথটাই হবে তাদের যোজ্যতা স্তর, সর্বশেষ কক্ষপথটা। এখন দেখো এই যে 1s আছে 2s আছে 2p আছে, এটা কিন্তু তাদের যোজ্যতা স্তর নয়। যোজ্যতা স্তর কোনটা হবে, এই যে দেখো সর্বশেষ কক্ষপথ কোনটা 3s এবং 3p, এটাই কিন্তু তাদের সর্বশেষ কক্ষপথ, ঠিক আছে? এই সর্বশেষ কক্ষপথটাকে আমরা বলতেছি যোজ্যতা স্তর বা যোজ্যতা স্তরের কক্ষপথ, বুঝছো? যেটাই বলো না কেন কোনো সমস্যা নাই। তো এই যোজ্যতা স্তর বলতে আমরা বুঝলাম সর্বশেষ কক্ষপথ, আর এই সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হবে তাদের কি, সেটা হবে তাদের যোজ্যতা ইলেকট্রন। তো দেখো এই 3s এবং 3p যদি তাদের যোজ্যতা স্তর হয়ে থাকে, এই 3s এবং 3p-তে কয়টা ইলেকট্রন আছে, 3s আছে 2টা, 3p-তে আছে 5টা, তার মানে এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টা হবে, যোজ্যতা ইলেকট্রন, ইতে ইলেকট্রন বুঝাইছি, ইলেকট্রন হবে কয়টা 5 আর 2 7টা, বুঝছো? ক্লিয়ার? তো এবার যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন কিন্তু এক জিনিস না, ঠিক আছে? তা আমি ওইদিকে যাচ্ছি না, কারণ ওইদিকে গেলে প্রচুর বড় হয়ে যাবে লেকচারটা। এই টপিক নিয়ে আমি ক্লাস আপলোড দিছি যে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এক জিনিস না। ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, একটু দেখে নিও। হ্যাঁ, আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। তাহলে যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝানো হচ্ছে, যে কোনো একটা তোমাকে মৌল দেওয়া থাকবে, এখানে যে ক্লোরিন দিছে বিষয়টা এমন না, ক্লোরিন থাকতে পারে, ফ্লোরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, বা তোমার থাকতে পারে যে নাইট্রোজেন আছে বা অক্সিজেন আছে বা ম্যাগনেসিয়াম আছে, যেটাই থাকবে না কেন কোনো সমস্যা নাই। তুমি মনে রাখবা যে যোজ্যতা ইলেকট্রন বলতে বোঝানো হচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথটাকে বলা হচ্ছে যোজ্যতা স্তর। সর্বশেষ কক্ষপথ হলো এটা, আর সর্বশেষ কক্ষপথে যে যতগুলো ইলেকট্রন থাকবে, টোটাল যে মোট ইলেকট্রনটা থাকবে, এই যোজ্যতা স্তর ইলেকট্রনকে বলা হচ্ছে মোট ইলেকট্রনকে বলা হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন। ক্লিয়ার? আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। তার মানে ওই টপিকেও শেষ। চলো সামনের দিকে এগাই। কি তোমরা কি বোরিং হয়ে যাচ্ছ নাকি রে? আমি কিন্তু প্রচুর ঘেমে যাচ্ছি, বুঝছো? টানা লেকচার দিলে আসলে এরকমই হয়। যাই হোক, আমি চাই যে আসলে তোমরা ভালো রেজাল্ট করো আর আমাদের পাশে থাকিও। আর এই ক্লাস থেকে যদি তোমরা আসলে উপকৃত হও, তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করিও, হ্যাঁ, আমাদের ভালো লাগবে। এবার আসো যে ইলেকট্রন, প্রোটন এবং নিউটন সংখ্যা নির্ণয়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটাও আমাদের একটু দেখার চেষ্টা করি। তো ইলেকট্রন, প্রোটন, নিউটন সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করবো, আমি একটা উদাহরণ দিই। কোনটা উদাহরণ দিই? লাইভ ক্লাস হলে তো তোমাদের বলতাম একটা বলো, তাই না? যেহেতু লাইভ ক্লাস নয়, এটা রেকর্ডেড ক্লাস। তো ধরে নাও একটা লিখলাম ম্যাগনেসিয়াম, আমাকে বললো যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা নির্ণয় করো, নিউটন সংখ্যা নির্ণয় করো, আরও যা আছে ভর সংখ্যা নির্ণয় করো, তারপর তাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা নির্ণয় করো, অনেক কিছু নির্ণয় করতে বলতেছে। অর্থাৎ একটা মৌল থেকে তাদের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা যা আছে সব কিছু তোমাকে নির্ণয় করতে বলতে পারে। তো তুমি কিভাবে নির্ণয় করবা, তাই না? অবশ্যই কিন্তু যাবে। কিভাবে যাবে তার আগে তোমাকে একটা কথা মনে করে দিই। দেখো আমরা কিন্তু আগের ক্লাসে এগুলো আলোচনা করছি। সেটা হলো কি, এক্স যদি একটা মৌল হয়ে থাকে, তুমি দেখবা এই যে উপরে, এই যে দেখো হাতের এটা বাম পাশ, এটা ডান পাশ, বাম পাশের উপরে থাকে কিন্তু তাদের ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা, ঠিক আছে? আর নিচে থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা। এই পারমাণবিক সংখ্যাকে আবার কিন্তু প্রকাশ করা হয়, অনেক সময় প্রোটন সংখ্যাও বলা হয়। এবং এই যে দেখো ডান পাশের উপরে থাকে কিন্তু চার্জ সংখ্যা, অর্থাৎ প্লাস মাইনাস থাকে কিন্তু উপরে চার্জ সংখ্যা, আর নিচে থাকে কিন্তু তাদের অণু বা পরমাণুর সংখ্যা, অণু বা পরমাণু, ঠিক আছে? যাই হোক, এটা তোমাদের মনে করে দেয়, এটা নিয়ে কিন্তু ক্লাস আপলোড দেওয়া আছে। অর্থাৎ এক্স যদি একটা মৌল হয়ে থাকে, তাহলে এক্স এই মৌলটার উপরে, অর্থাৎ বাম পাশের উপরে থাকে তাদের পারমাণবিক ভর,
ঠিক আছে, যাকে আমরা প্রকাশ করি এ দ্বারা। আর বাম পাশে নিচে থাকে হলো আমাদের পারমাণবিক সংখ্যা, যাকে আমরা প্রকাশ করি হলো জেড দ্বারা। আর এই পারমাণবিক সংখ্যা আবার প্রোটন সংখ্যা বলা হয়, এই জন্য প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা। আর ডান পাশে উপরে থাকে প্লাস মাইনাস অর্থাৎ চার্জ সংখ্যা, আর নিচে থাকে ডান পাশে নিচে থাকে অণু বা পরমাণুর সংখ্যা। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। কেন বললাম? কারণ দেখো এই যে ম্যাগনেসিয়ামের কথা বলছি না, তো ম্যাগনেসিয়ামে কিন্তু দেখো উপরে থাকে কত ম্যাগনেসিয়াম, এখানে আছে হলো 12, এখানে আছে হলো 24, এই দুটো তোমার মুখস্থ। চিন্তা করো তো ভাইয়া, এইখান থেকে আর এইখানের সাথে একটু মিলানোর চেষ্টা করো। এই যে এক্স এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় ম্যাগনেসিয়াম আছে, তো ম্যাগনেসিয়াম যদি থাকে তাহলে এই যে উপরে কত আছে 24, এই 24টা কি বলো তো? 24টা হলো কিন্তু তাদের কি পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর। ঠিক আছে, এখন চিন্তা করো তাহলে এইখানে আমাদের বলো তো এই ম্যাগনেসিয়ামের সব কিছু বার করবো আমি, এ পি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যা আছে সব কিছু। তো এই ক্ষেত্রে আমি দেখতে পারতেছি কি, আমি একটু মিশে দেই, যে এই ক্ষেত্রে আমি দেখতে পারতেছি এই ম্যাগনেসিয়ামের এখানে দেখতেছি, এখানে ম্যাগনেসিয়ামের অর্থাৎ ভর সংখ্যা কত? ভর সংখ্যা হলো 24। ঠিক আছে, আমি আবার বলতেছি মৌলগুলো কিন্তু ডিরেক্ট এরকম দেওয়া থাকবে না, অন্য একটা মৌল থাকবে যাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপর ব্যাখ্যা দিতে হবে। আর এই যে নিচে কি আছে ভাই, নিচে কিন্তু আছে আমাদের কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে আমি প্রকাশ করি কি দ্বারা? জেড দ্বারা। জেড এর মান কত? জেড এর মান হলো 12। শেষ? হ্যাঁ, আবার দেখো আমরা জানি যে পারমাণবিক সংখ্যাকে আবার প্রোটন সংখ্যাও বলা হয়, তার মানে অবশ্যই প্রোটনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তাহলে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা আমার 12। ঠিক আছে, প্রোটন সংখ্যা কিন্তু 12। আবার আমরা জানি যে একটা পরমাণু যে অর্থাৎ চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে, তার মানে তাদের প্রোটন যতগুলো আছে তাদের ইলেকট্রন কিন্তু ততগুলোই থাকে। এই জন্য আমি বলতেছি, এটা একটু ইয়ে হয়ে গেল রে, এখানে লিখি, এদের ইলেকট্রনও কিন্তু কত হবে? ইলেকট্রনও কিন্তু হবে 12টাই, কারণ প্রোটন পজিটিভ, ইলেকট্রন কিন্তু নেগেটিভ। হ্যাঁ, এই যেহেতু একটা পরমাণু আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে, কিন্তু দেখের উপর কিন্তু চার্জ কিছুই নাই, চার্জ নিরপেক্ষ। চার্জ নিরপেক্ষ কখন হয়? পজিটিভ চার্জ যতগুলো থাকবে নেগেটিভ চার্জ ততগুলোই থাকা লাগবে। এই জন্য প্রোটন আছে 12টা, ইলেকট্রনে কিন্তু 12টা। ক্লিয়ার? এখন আসো, তোমাকে যদি বলে যে নিউটন সংখ্যা কত, তখন তুমি কি করিবা? আমি তো জানি না, তাই না? তো নিউটন সংখ্যা নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে, সেটা লিখবে যে আমরা জানি কি নিউটন সংখ্যা n = a - z। এই সূত্রটি একটু মাথার ভিতর, মনের ভিতর, যার ভিতর হয় হোক একদম মুখস্থ করে রাখো, মুখস্থ, ঠোঁটস্থ সব কিছু। অর্থাৎ নিউটন সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? a - z। তো এর মানটা কত বলো তো? এর মানটা হলো 24। z কত? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কত? 12। তাহলে 24 থেকে 12 বাদ দিলে থেকেছে কত? 12। অর্থাৎ এদের নিউটন সংখ্যা কিন্তু কত হচ্ছে? নিউটন সংখ্যা কিন্তু 12। তুমি বলো ভাই সব কিছু তো 12 12 12ই হচ্ছে। দেখো সবসময় যে ইলেকট্রন, প্রোটন, নিউটন সংখ্যা এগুলো যে এক হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। জাস্ট তোমাকে একটা প্রসেস দেখালাম, আমার ইচ্ছে মতো একটা মৌল নিলাম, যেটা দ্বারা তোমাকে ব্যাখ্যাটা দিলাম। বুঝছো? তার মানে ওপরে যেটা আছে সেটা হলো পারমাণবিক ভর 24, নিচেতে থাকবে তার পারমাণবিক সংখ্যা 12। আর পারমাণবিক সংখ্যাকে আবার প্রোটন সংখ্যা বলা হয়, এই জন্য প্রোটন সংখ্যাও 12। আর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, কারণ একটা পরমাণু চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে, এই জন্য ইলেকট্রন সংখ্যা 12। আর নিউটন সংখ্যা কীভাবে বার করবো? নিউটন সংখ্যা কিন্তু সমান হবে না অনেক সময়। ঠিক আছে, নিউটন সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে যেটা থাকবে সেটা হবে নিউটন সংখ্যা। বুঝছো? এখন চিন্তা করো, দেখো এই সব কিছু ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, এবার জাস্ট তোমাকে এখানে দিছে 2+। এখন বলো তো এখানে কি চেঞ্জ হবে? দেখো মনে রাখবা যে এই যে 2+ দ্বারা কি বোঝাচ্ছে? যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা আছে? ম্যাগনেসিয়াম ইলেকট্রন কয়টা আছে? 12টা। এটা আমি চরম সত্য কথা, তুমি আমি সকলেই জানি। বাট এই 2+ দ্বারা কি বোঝানো হচ্ছে? এখান থেকে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে। কে ছাড়ছে? ম্যাগনেসিয়াম ছাড়ছে, শুধুমাত্র কিন্তু ইলেকট্রন ছাড়ছে। তার মানে সে 2টা ইলেকট্রন ছেড়ে দিছে। 2টা ইলেকট্রন ছেড়ে দিলে তার কাছে ছিল 12টা ইলেকট্রন। 2টা ইলেকট্রন যখন সে ছেড়ে দিবে তখন কয়টা হবে? অবশ্যই কিন্তু 10টা হবে। বাদ বাকি সব কিছুই সেম থাকবে, বাট এই অবস্থাতে অর্থাৎ 2+ অবস্থাতে ইলেকট্রন কয়টা হবে? 10টা। এরকমও আসতে পারে। বুঝতে পারছে? আশা করি বুঝতে পারছি। এবার আমাকে একটু বলো তো ভাইয়া, যে অক্সিজেন 2- এই অবস্থাতে তাদের ইলেকট্রন সংখ্যা কয়টি? আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো ঝটপট। অর্থাৎ অক্সিজেন 2- এই অবস্থাতে তাদের মোট ইলেকট্রন সংখ্যা কত, সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবা, দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো। আশা করতেছি এই পুরো বিষয়টা বুঝতে পারছো। চলো একটু সামনের দিকে যাই। তাহলে এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও, অক্সিজেন 2- এর মোট ইলেকট্রন কয়টি। তো এটা চলে গেল। এবার আসো যে আমাদের আর একটা টপিক, আণবিক ভর নির্ণয়।
আণবিক ভর নির্ণয়টাও খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসে অনেক সময়, অনেক জায়গাতেই আসে। তো এই আণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে একটা কমন উদাহরণই দেই ভালোভাবে, তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরে নাও তোমার কাছে আছে হলো H2SO4। আসলে তোমাদের এগুলো কমন জিনিসই আসে, অত কঠিন জিনিস তোমাদের আসে না। তো আমি প্রসেস শিখে দিচ্ছি, বাদ বাকি সবগুলো একইভাবে তুমি নির্ণয় করতে পারবা। তো আমাকে যদি বলে যে এর আণবিক ভরটা তুমি নির্ণয় করো, তো সেক্ষেত্রে তুমি কি করবা? আণবিক ভর যখন তুমি নির্ণয় করবা, সেক্ষেত্রে প্রত্যেকটা পরমাণুর বা এই যে প্রত্যেকটা মৌল আছে না, এদের তাদের পারমাণবিক ভর তোমাকে জানতে হবে। অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর তোমাকে জানতে হবে, সালফারের পারমাণবিক ভর তোমাকে জানতে হবে, অক্সিজেনের পারমাণবিক ভর তোমাকে জানতে হবে। এগুলো কই থেকে জানবা? পর্যায় সারণীতে আমি আবারও বলছি, 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর দুটোই তোমার মাথার ভিতর মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু বিপদ। তাছাড়া দেখবা এটা কিন্তু পারবে না তুমি, বুঝছো? তো আমরা কিন্তু জানি যে আণবিক ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, সাধারণত এম দ্বারা প্রকাশ করে থাকি। তো এটা আমরা বের করার নিয়মটা কি? প্রথমত এই যে হাইড্রোজেন আছে, আমি হাইড্রোজেনের কাছে যাচ্ছি। হাইড্রোজেনের পারমাণবিক ভরটা তোমাকে লিখতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর কিন্তু 1। কোথা থেকে পাইছি? পর্যায় সারণী থেকে পাইছি। তারপরে তুমি দেখবা যে হাইড্রোজেন অর্থাৎ যে মৌলটার পারমাণবিক ভর তুমি লিখে নিচ্ছ, সেটা কয় পরমাণু আছে ওই যৌগতে। তো এই যৌগতে হাইড্রোজেন কয় পরমাণু আছে দেখো তো। এই যে একটু আগে লিখে দিয়েছিলাম, ডান পাশে নিচে অণু পরমাণু থাকে। কয় পরমাণু আছে এখানে? হাইড্রোজেন আছে 2 পরমাণু, গুণন দিয়ে সেই পরমাণুটা লিখলাম। তার মানে কি, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি করলাম? হাইড্রোজেনের পারমাণবিক ভর লিখলাম, গুণন তাদের পরমাণুর সংখ্যা লিখলাম, দিয়ে ব্র্যাকেট দিবা, মাঝখানে প্লাস দিলাম। এবার সালফারের কাছে যাও। সালফারের কত? সালফারের যদি তুমি হিসাব করো তার কত হবে? 32। অর্থাৎ এটা হবে 32। অর্থাৎ এর ভর কত? এর ভর হলো, পারমাণবিক ভর হলো 32। আমি গুণন দিব কত? তাদের পরমাণুর সংখ্যা। এখানে পরমাণু কয়টা আছে? কিছু নাই, মানে 1 আছে, অর্থাৎ এর পরমাণু হলো 1টা। ক্লিয়ার? আবার যোগ দিব, দিয়ে এবার এই যে অক্সিজেনটা হিসাব করব। অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হলো কত? 16। গুণন দিব কত? তাতে কয়টা পরমাণু আছে এখানে? অক্সিজেন আছে 4টা, এই জন্য 4 গুণন দিব। হয়ে গেছে আমার। এখানে যোগ করলে যেটা মান পাবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আমি যদি হিসাব করি, দেখো কি করছি এখানে। প্রথম তাদের ভর, যে মৌলটা নিচ্ছে তার ভর লিখে নিব, কয় পরমাণু আছে সেটা লিখে নিয়েছি। এখানেও সেম, তার ভর কয় পরমাণু আছে 1টা লিখে নিয়েছি। এখানেও তাদের ভর কয় পরমাণু আছে 4টা লিখে নিয়েছি। এখন এটা গুণ করো, 2 কে 2, 32 কে 32, 4 6 24, 4 কে 4 আর 2 6, 64। এটা যদি হিসাব করে তাহলে 4 2 6 আর 2 8, 6 আর 3 9, 98। এটা হলো কি তাদের H2SO4, এদের আণবিক ভর কত? 98। ঠিক আছে? আণবিক ভর নির্ণয় করতে গেলে প্রত্যেকটা পরমাণুর তাদের পারমাণবিক ভরটা তোমাকে মনে রাখতে হবে, না ছাড়া কিন্তু বিপদ। ঠিক আছে? আচ্ছা, যারা একদম শেষ পর্যন্ত ক্লাস করবা, ঠিক আছে, তারা একটু লিখে দিবা যে ভাই আমি শেষ পর্যন্ত ক্লাস করেছি। হ্যাঁ, অনেকে কিন্তু আসলে দেখো যে তোমরা ক্লাস শুরু করতে একদম কমেন্ট করে, আমি ফার্স্ট কমেন্ট করলাম বা আমি করলাম যে কি বলে যে অনেক সুন্দর হয়েছে ভাই। তোমরা ক্লাসটাই দেখো না, অনেকেই না দেখে বলো যে সুন্দর হয়েছে ক্লাস, এটা হয়েছে ওটা হয়েছে। আমার কথা হলো কি, আমার ক্লাস থেকে তুমি যদি একজন উপকৃত হয় এটাতেই তো আলহামদুলিল্লাহ। তোমরা আগে ক্লাসটা করো, ক্লাসটা করে দেখো তুমি বোঝো কি না। হ্যাঁ, আমি আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, উপকৃত হবা, তোমরা নতুন কিছু শিখতে পারবা, ছোট ভাই বোনদের বোঝাতে পারবা। তো এটা চলে গেল আমাদের এই টপিকও শেষ। এবার আসো আমাদের পরের টপিক, পরমাণুর মডেল। এই যে দেখো, তোমাকে একটা কথা বলে দেই ভাই, এই যে এতগুলো টপিক আছে না, এতগুলো টপিকের ভেতর থেকে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই পরমাণু মডেল। এখান থেকে প্রশ্ন আসবেই। এবং তারপরে আর একটা ইম্পর্টেন্ট, সেটা হলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এই দুইটা টপিক এই অধ্যায়ের হট টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই। আর কথা হলো কি, এই পরমাণু মডেল থেকে কীভাবে প্রশ্ন আসে। দেখো, আমরা কিন্তু জানি পরমাণু মডেল আছে আমাদের সিলেবাসে। পরমাণু মডেল আছে কয়টা? 2টা। একটা হলো রাদারফোর্ড পরমাণু মডেল, একটা হলো বোর পরমাণু মডেল। দেখবা এই রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের শুধুমাত্র তাদের সাফল্য এবং সীমাবদ্ধতা তুমি একটু পড়ে নিবা। ঠিক আছে? আর এটা নিয়ে আমার ক্লাস আপলোড দেওয়া আছে। রাদারফোর্ড পরমাণু মডেলের সাফল্য সীমাবদ্ধতা, এটা নিয়েও ক্লাস আপলোড দেওয়া আছে। বোর পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা, এটা নিয়েও ক্লাস আপলোড দেওয়া আছে। আমি 2টা ক্লাস লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিব, তুমি একটু দেখে নিবা। তারপর আমি একটা জিনিস বলে দিই, সেটা হলো কি, তোমরা অনেকেই কনফিউশনে থাকো যে আমি তো বুঝতে পারি না কোনটা রাদারফোর্ড পরমাণু মডেল, কোনটা বোর পরমাণু মডেল। তো একটা তোমার একটু ট্রিক শিখা দিই। সেটা হলো কি, যে যদি তোমরা এরকম কখনো দেখো,
দেখবা যে উদ্দীপকে যদি এরকম কিছু থাকে বা এরকম আছে যে তোমার বা এরকম আছে যে এরকম গোল দিয়ে কয়েলের মতো আছে, এরকম যদি থাকে, এইরকম বা এইরকম যদি কখনো থাকে, অর্থাৎ স্থির কক্ষপথ, সুনির্দিষ্ট স্থির কক্ষপথ যদি না থাকে, তাহলে মনে করবো এটা হলো তোমার রাদারফোর্ড পরমাণু মডেল। কার? রাদারফোর্ড পরমাণু মডেল। ঠিক আছে। আর যদি কখনো তোমার এরকম থাকে যে ধরো একটা নিউক্লিয়াস দেওয়া আছে, দিয়ে তোমার এরকম স্থির কক্ষপথ দেওয়া আছে, এরকম স্থির কক্ষপথ, তখন তুমি বুঝবা ওটা তোমার বোর পরমাণু মডেল। এটা একটা ট্রিক, বুঝছো? অর্থাৎ তুমি একটা জিনিস মনে রাখবা, যদি কখনো তোমার এরকম নিউক্লিয়াস দিয়ে সুনির্দিষ্ট কক্ষপথ দেওয়া আছে, স্থির কক্ষপথ দেওয়া আছে, এরকম স্থির কক্ষপথ দেওয়া থাকলে সেটা মনে করবে এটা বোর পরমাণু মডেল। আর যদি এরকম থাকে বা এরকম থাকে, অর্থাৎ কয়েলের মতো যদি থাকে বা এলোমেলো আকারে কোনো কিছু দেওয়া আছে, সেটা বুঝবা সেটা হলো কি রাদারফোর্ড পরমাণু মডেল। বুঝতে পারছি? হ্যাঁ, আশা করতেছি বিষয়টা বুঝতে পারছো। তো রাদারফোর্ড পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা তুমি বই থেকে হয়তো বা, আমি তো ক্লাস আপলোড দিছি, দেখে নিও। তাও এটা দুটারই ক্লাস আপলোড দিছি। তুমি সবটা মনে রাখার দরকার নেই, 3 থেকে 4টা স্টেপ তুমি একটু মাথার ভিতরে রাখবা। সাফল্য 4টা, সীমাবদ্ধতা 4টা, এই বড়োরও সাফল্য 4টা, সীমাবদ্ধতা 4টা একটু মাথাতে রাখবা, যেন আসলে তুমি কিছু লিখতে পারো। কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে পড়তেই হবে, জানতেই হবে। এখানে বোঝানোর তো কিছু নেই, যা বোঝানো আমি বুঝাইছি ওইখানে ক্লাসে। ঠিক আছে, ওটা একটু দেখে নিবা, তাহলে আমার এই টপিকটাও হয়ে যাবে। ঠিক আছে, আশা করতেছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। তো ক্লাসে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক তো দিবাই, এবং শেয়ারের মাধ্যমে তোমাদের সকল বন্ধু বান্ধবদের জানিয়ে দিও। আর কোন কোন টপিক এবং কোন বিষয়ের বা কোন অধ্যায়ের ক্লাস তোমাদের লাগবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব সেই অধ্যায়ের ক্লাস দেওয়ার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবো নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।